90 দিনের মধ্যেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে পারে তালেবান, শঙ্কা মার্কিন গোয়েন্দাদের। জিহাদিদের ঠেকাতে মিলিশিয়াদের হাতে অস্ত্র দেবে কাবুল। আফগানিস্তান সংকটে পাকিস্তানের ভূমিকা নিয়ে ধোঁয়াশা, তালেবানকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ অপপ্রচার বলছে ইসলামাবাদ। করোনা চিকিৎসায় আরও 3টি ওষুধ পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। 24 ঘন্টায় আবারও 10,000-এর বেশি মৃত্যু। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, যাচ্ছে পুরো খবরে। 90 দিনের মধ্যে আফগানিস্তানের নিয়ন্ত্রণে যেতে পারে তালেবানের হাতে। পতন ঘটবে কাবুল সরকারের, এমন শঙ্কা মার্কিন গোয়েন্দাদের। এই পরিস্থিতিতে সাবেক ওয়ারলর্ড বা মুজাহিদিনদের সাথে যোগাযোগ বাড়াচ্ছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। মিলিশিয়াদের হাতেও অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। তালেবানকে ঠেকাতে ত্রিস্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছে কাবুল। তালেবানের এ উল্লাস বর্তমানে আফগানিস্তানের নিত্যকার চিত্র। দেশটির গ্রাম ও দুর্গম এলাকায় আগে থেকেই শক্ত অবস্থানে ছিল গোষ্ঠীটি। এখন একের পর এক প্রাদেশিক রাজধানীরও নিয়ন্ত্রণ যাচ্ছে তাদের হাতে। তালেবানের দাবি, স্থানীয় জনগণ সাগ্রহে বরণ করছে তাদের। পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে বেশিরভাগ গুরুত্বপূর্ণ শহর। নিরাপত্তা বহাল রাখতে কড়া পাহারায় রাখা হয়েছে তালেবান সদস্যদের। শুধু তাই নয়, বাসিন্দাদের আশ্বস্ত করা হচ্ছে ভয় উদ্বেগের কোনো কারণ নেই। রক্তপাতহীন সংঘাতের মাধ্যমে সীমান্ত ক্রসিংগুলো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তালেবান। শুধু তাই নয়, প্রাদেশিক গভর্নর অফিস, পুলিশ সদর দফতর এবং জাতীয় নিরাপত্তা কার্যালয় এনডিএস প্রাঙ্গণও আমাদের দখলে। অবশ্য তালেবানের এ অগ্রযাত্রা রুখতে আটসাঁট বেঁধে মাঠে নেমেছেন খোদ প্রেসিডেন্ট। বুধবারও সাবেক মুজাহিদিন নেতাদের সাথে বৈঠক করেন আশরাফ ঘানি। তাদের পরামর্শে ত্রিস্তর বিশিষ্ট নিরাপত্তা কাঠামো বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। আমরা 3 স্তরের নিরাপত্তা নিয়ে কাজ করছি। প্রথমটাই হলো তালেবানদের হামলার প্রতিরোধ। এরপর স্থানীয় নিরাপত্তা বাহিনী বা মুজাহিদদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে সরকার। যারা অবসরে গেছেন তাদেরকেও ফেরত আনা হচ্ছে সেনাবাহিনীতে। সবশেষ অস্ত্র গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সুরক্ষা বলয় তৈরির পাশাপাশি পরাস্ত করা হবে তালেবানকে। কাতারের রাজধানী দোহায় চলছে আফগান পরিস্থিতি নিয়ে চীন, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের জরুরি বৈঠক। সেখানে তালেবানের বক্তব্য, সরকারের জন্য আলোচনার পথ খোলাই রেখেছে তারা। কখনোই রাজনৈতিক সমাধানের পথ বন্ধ করেনি তালেবান। এ কারণেই দোহা বৈঠকে আফগান সরকার সমঝোতার মাধ্যমে অগ্রসর হতে চায় যদি, তাহলে তালেবান বরাবর প্রস্তুত। সংকট সমাধানে আলোচনার টেবিলে বসতে ইচ্ছুক আমরা, বাকিটা সরকারের ইচ্ছা। এর মাঝে রয়টার্স ও ওয়াশিংটন পোস্ট প্রকাশ করল মার্কিন গোয়েন্দা পর্যবেক্ষণ। আশঙ্কা, 3 মাসের মধ্যেই তালেবানের হাতে ঘটবে কাবুলের পতন। আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে নজরে রাখছি আমরা। দেশটির নিরাপত্তা বাহিনীর প্রতি অব্যাহত থাকবে বিমান হামলার মতো সহযোগিতা। প্রেসিডেন্টও স্পষ্ট করেছেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আফগান নেতাদের। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে তালেবান আগ্রাসনে মে মাস থেকে আফগানিস্তানে বাস্তুচ্যুত হয়েছেন 3,90,000-এর বেশি মানুষ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। চলমান অস্থিরতার মধ্যে সেনা প্রধানকে বরখাস্ত করল আফগানিস্তানের সরকার। বুধবার এক ঘোষণায় জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমেদ জাইকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রশাসন। তার স্থলে সেনাবাহিনীর দায়িত্ব পাচ্ছেন আফগান বিশেষ বাহিনীর কমান্ডার হিবাতুল্লাহ আলী জাই। দেশ জুড়ে তালেবান মোকাবেলাই হবে তার মূল চ্যালেঞ্জ। গত জুনে দেশের সেনাপ্রধান হিসেবে আহমেদ জাইকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গেল কিছুদিন ধরে তালেবান অগ্রযাত্রার মুখে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে সেনাবাহিনীর ভূমিকা। গোষ্ঠীটি একের পর এক এলাকা দখলে নিলেও কোনো যুদ্ধক্ষেত্রে ছিল না সেনাপ্রধানের প্রভাব। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কাবুল প্রশাসন। গত এক মাসে 1,000-এর বেশি বেসামরিক প্রাণহানি হয়েছে দেশটিতে।
আফগান সরকারকে উপহার দেয়া ভারতীয় হেলিকপ্টার MI-35 এর নিয়ন্ত্রণ নিল তালেবান। বুধবার কুন্দুজ বিমানবন্দরে থাকা উড়োযানটি কবজা করে গোষ্ঠীটি। প্রাদেশিক রাজধানীটি পুনর্দখলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়, যাতে মোটরবাইকে এয়ারপোর্টে পাহারা দিতে দেখা যায় তালেবান সদস্যদের। 2019 সালে এই সিরিজের 4টি হেলিকপ্টার আফগান নিরাপত্তা বাহিনীকে দেয় নয়াদিল্লি। এছাড়াও বেলারুশের সাথে যৌথ অর্থায়নে ঘানি সরকারকে MI-24V সিরিজের আরও 4টি হেলিকপ্টার এবং অপেক্ষাকৃত হালকা হেলিকপ্টার চিতাহ উপহার দিয়েছিল ভারত। সাথে বিমান বাহিনীকে দেওয়া হয় যুদ্ধ সরঞ্জাম এবং প্রশিক্ষণ। তবে বর্তমান পরিস্থিতিতে ভারতে বিমান সহযোগিতার আহ্বান জানালেও কোনো উত্তর দেয়নি নয়াদিল্লি। সাপ হয়ে দংশন নাকি ওঝা হয়ে চিকিৎসা? আফগানিস্তানের চলমান সংঘাতে কোন ভূমিকায় পাকিস্তান তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ আছে তালেবান যোদ্ধাদের নানাভাবে সহায়তা করছে ইসলামাবাদ, অস্থিতিশীল করতে চাচ্ছে কাবুলকে। তবে পাকিস্তানের দাবি এই সবই অপপ্রচার, বরং আলোচনায় মধ্যস্থতা করে আফগান সংকট সমাধানের চেষ্টা চালাচ্ছে তারা। সরকারি বাহিনীর হামলায় আহত তালেবান সদস্যরা চিকিৎসা নিচ্ছেন পাকিস্তানের একটি হাসপাতালে। সম্প্রতি ফুটেজ নিয়ে শুরু হয় তোলপাড়। আবারও আলোচনায় আসে তালেবানকে পাকিস্তানের সহায়তার ইস্যুটি। আফগান তালেবানের সাথে ইসলামাবাদের সুসম্পর্কের বিষয়টি নতুন নয়। জিহাদিদের সাথে কাবুলের শান্তি আলোচনাতেও অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকা রেখে আসছে দেশটি। বুধবারও তালেবানের দাবির কথা তুলে ধরেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জানান, আফগান প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত আলোচনায় বসবে না তালেবান। গেল 3-4 মাস যাবৎ সরকারের সাথে তালেবানের মুখোমুখি বৈঠক করানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান, কিন্তু শীর্ষ নেতারা বারবারই প্রত্যাখ্যান করছেন প্রস্তাব। তাদের একটাই শর্ত, যতদিন আশরাফ ঘানি ক্ষমতায় থাকবে তারা আলোচনায় বসবেন না। কারণ তালেবানের ঘাড়ে বন্দুক রেখে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে দায়ী করছে এই সরকার। তবে রাজনৈতিক সমাধানের জন্য পাকিস্তানের সদিচ্ছা নিয়ে প্রশ্ন আছে কাবুলের। আফগান সরকার প্রকাশ্যেই অভিযোগ জানিয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে। সমালোচনার মুখে বুধবার পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেন দুই শীর্ষ কর্মকর্তা। তাদের দাবি, আফগান ইস্যুতে পরিকল্পিত অপপ্রচার চলছে ইসলামাবাদের বিরুদ্ধে। বলেন, নিজেদের স্বার্থেই সংকট সমাধান করতে চায় পাকিস্তান। যে কোনো মূল্যেই হোক না, আমরা এই শান্তি আলোচনা চালিয়ে যাব। আফগান সংঘাত সংশ্লিষ্ট সব পক্ষগুলোর সাথে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, কারণ আফগানিস্তানে অস্থিতিশীলতার কারণে এর প্রভাব পড়ছে পুরো অঞ্চলে। ভূ রাজনৈতিক সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আঞ্চলিক অর্থনীতি। এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো বিকল্প নেই। পাকিস্তানই একমাত্র দেশ যারা আফগান সংকট সমাধানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে, অথচ আমাদের সহায়তা না করে উল্টো পাকিস্তান বিরোধী মিথ্যা প্রচারণা চালাচ্ছে আফগান সরকার। এর সাথে ভারত যে জড়িত সেই প্রমাণও আমরা পেয়েছি। অথচ আফগান যুদ্ধের কারণে 80,000-এর বেশি হতাহত, $150 বিলিয়ন বাণিজ্য সংকট আর কূটনৈতিক চাপের বোঝা বহন করতে হচ্ছে পাকিস্তানকে। বিশ্লেষকরা বলছেন, নিজেদের সিদ্ধান্তের কারণে প্রশ্নবিদ্ধ পাকিস্তানের অবস্থান। তাই আফগান তালেবান ইস্যুতে নিজেদের ভূমিকা কি তা স্পষ্ট করতে হবে পাকিস্তানকে। মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিমা সংক্রান্ত একটি বিল নিয়ে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো ভারতের রাজ্যসভা। তুমুল হট্টগোল ও হাতাহাতির মধ্যে তড়িঘড়ি করে পাশ হয় বিলটি। পরে অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয় অধিবেশন। ওই অধিবেশনে মার্শাল জড়ো করে নারী এমপিদের হয়রানি করা হয় বলে অভিযোগ করে বিরোধীরা। বুধবার বিমা সংক্রান্ত বিলটি রাজ্যসভায় উত্থাপন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আলোচনার জন্য অধিবেশনের সময় বাড়ানোর আর্জি জানায় সরকার, তবে বিরোধীরা আলাদা দিনে আলোচনার দাবি তোলে। যদিও তাদের আপত্তি গ্রাহ্য হয়নি, শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা এক পর্যায়ে ধস্তাধস্তিতে করায়। কাগজ ছিঁড়ে ছুঁড়ে মারতে দেখা যায় এমপিদের, অনেকে চেয়ারও ছুঁড়ে মারেন। এক নারী নিরাপত্তা কর্মীর গলা টিপে ধরার অভিযোগ ওঠে। এমন পরিস্থিতির মধ্যেই কণ্ঠ ভোটে বিল পাশ করিয়ে নেয় মোদী সরকার। বিষয়টিকে গণতান্ত্রিক আচরণের পরিপন্থী বলছে বিরোধী দলগুলো। पूरा देश देख रहा है कि इंश्योरेंस सेक्टर के बहाने आप जो कत्ल की योजना बना रहे हैं, ऐसे नहीं पास होता है। किसके दबाव में आपने करार किया हुआ है? लोकतंत्र को लहूलुहान कर रहे हैं, ये तरीका है।
করোনা ভাইরাসের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে আরও 3টি ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এক বিবৃতিতে এই কথা জানায় সংস্থাটি। ওষুধগুলো হলো আর্টিসুনেট, ইমাটিনিব ও ইনফ্লিক্সিম্যাব। এদের মধ্যে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় আর্টিসুনেট, ইমাটিনিব প্রয়োগ করা হয় ক্যান্সারের প্রতিষেধক হিসেবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত জটিলতায় ব্যবহার করা হয় ইনফ্লিক্সিম্যাব। WHO তত্ত্বাবধানে এই গবেষণা চলছে 52 দেশের কয়েকশো হাসপাতালের রোগীদের উপর। এর আগে কার্যকারিতা পরীক্ষা করা হয় অন্য 4টি ওষুধের। দেখা যায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে না রেমডেসিভির ও হাইড্রোক্সিক্লোরোকুইন। এ পর্যন্ত গুরুতর কোভিড-19 রোগীদের চিকিৎসায় কেবল কর্টিকোস্টেরয়েড কিছুটা কার্যকর বলে প্রমাণ মিলেছে। সমন্বিত যে পরীক্ষা চলছে তার পরবর্তী ধাপে ঔষধগুলো ব্যবহার করা হবে। স্বাধীন বিশেষজ্ঞ দলের সদস্যরা এগুলো নির্বাচন করেছেন। 52 দেশের 6 শতাধিক হাসপাতালে চলছে ট্রায়াল। গত অক্টোবরে 4টি ওষুধের কার্যকারিতা নিয়ে যে পরীক্ষা হয় তার চূড়ান্ত ফল পাওয়া যাবে আগামী মাসে। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মোট প্রাণহানি এখন 43,37,000-এর কাছাকাছি। একদিনে মৃত্যুবরণ করেছেন আরও 10,000-এর বেশি মানুষ। বুধবারও 1,500-এর ওপর মৃত্যু লিপিবদ্ধ করে ইন্দোনেশিয়া। দৈনিক প্রাণহানির শীর্ষে থাকা দেশটিতে শনাক্ত হয় 30,500-এর বেশি সংক্রমণ। পরের অবস্থানে ব্রাজিল। বুধবারও 1100-র বেশি মানুষের মৃত্যু হয় ওই ল্যাতিন দেশটিতে। এদিকে নমুনা পরীক্ষা এবং করোনা সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্র। একদিনে 614 জনের মৃত্যু হয়েছে মার্কিন মুলুকে। দেশটিতে 24 ঘন্টায় শনাক্ত হয় 1,44,000 সংক্রমণ। এদিন রাশিয়ায় 799, মেক্সিকোতে 541, ইরানে 536 ও ভারতে 519 জনের মৃত্যু হয়েছে করোনায়। বিশ্বে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন 20.5 কোটির ওপরে। অবশেষে সাবেক স্বৈরশাসককে আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে তুলে দিতে যাচ্ছে সুদান। বুধবার দেশটির মন্ত্রিসভার বৈঠকে সাবেক প্রেসিডেন্টকে ICCর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। দারফুরে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বশির। দারফুর সংকটের সাথে জড়িত আরও কয়েকজন সাবেক কর্মকর্তাও ICCতে বিচারের মুখোমুখি হবেন। 2009 সালের প্রথম বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ICC। 12 বছর পর হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। সুদানে 2003 সালের দিকে শুরু হয় দারফুর সংকট। সে সময় রাজধানী খার্তুমে সরকারের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। দমনে গ্রামের পর গ্রামে হত্যাযজ্ঞ চালায় সরকারি বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী সে সময় 3 লাখ নাগরিককে হত্যা করা হয়েছিল। 3 দশক প্রেসিডেন্ট থাকা বশির 2019 সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। লিবিয়ার অস্থিতিশীলতায় বিদ্রোহীদের সহায়তা করেছে রাশিয়া, এমন তথ্য উঠে এসেছে বিবিসির তদন্ত প্রতিবেদনে। বলা হয় 2019 সালে জেনারেল হাফতারকে লিবিয়ান সামরিক বাহিনী ন্যাশনাল অ্যাকর্ড ফোর্সেসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে ওয়াগনার গ্রুপ নামের একটি সংগঠন, যেটি পরিচালিত হয় মস্কো থেকে। প্রায় 1000 ভাড়াটে রুশ সৈন্য অংশ নেয় ওই লড়াইয়ে। বিপুল পরিমাণ অস্ত্র পাঠানো হয় রাশিয়া থেকে। 2019 সালের এপ্রিল জেনারেল হাফতারের নেতৃত্বে বিদ্রোহী বাহিনী অগ্রসর হয় ট্রিপলির দিকে। লিবিয়ান সামরিক বাহিনী ন্যাশনাল অ্যাকর্ড ফোর্সেসের সাথে চলে তুমুল লড়াই। বিদ্রোহীদের হামলায় পিছু হটে জিএনএ সেনারা। বেশ কিছু এলাকা দখলে নেয় হাফতার বাহিনী। অভিযোগ ওঠে বিদেশি সাহায্য নিয়েই এই হামলা করেন জেনারেল হাফতার। এবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে জেনারেল হাফতারকে সহায়তা করেছে রাশিয়া। শুরু থেকেই তারা খুবই আগ্রাসী ছিল। আমরা বুঝতে পারছিলাম এরা লিবিয়ার নয়, এদের অস্ত্র ছিল ভিন্ন রকমের, যেটা সাধারণ লিবিয়া কিংবা এই অঞ্চলে আগে ব্যবহৃত হয়নি। বিবিসি বলছে হাফতার বাহিনীর পক্ষে লড়াই করতে ভাড়াটে সৈনিক বা মার্সেনারি হিসেবে পাঠানো হয় লিবিয়ায়। এমন এক মার্সেনারির ফেলে যাওয়ার ট্যাব মিলেছে বিবিসির লিবিয়া প্রতিনিধির কাছে। সেখান থেকেই এই বিষয়ে সূত্র পেয়ে অনুসন্ধানে নামে বিবিসি। প্রতিবেদনে বলা হয় ওয়াগনার গ্রুপ নামে একটি মার্সেনারি সংগঠনের প্রায় 1000 সদস্য যোগ দেন ওই লড়াইয়ে। তাদের ট্যাঙ্ক, শত শত AK-47 এবং গাইডেড মিসাইলের মতো অস্ত্র সরবরাহ করা হয় রাশিয়া থেকে। আমরা খেয়াল করে দেখলাম কিছু সৈন্যের লড়াই করার ধরন লিবিয়ানদের থেকে আলাদা। যখন রকেট কিংবা ভারী মেশিনগান দিয়ে ওরা আমাদের সাথে পেরে উঠলো না, তখনই দূরপাল্লার কামান থেকে হামলা হলো। তারপর আমরা বুঝলাম ওই যোদ্ধারা সবাই রুশ। যদিও বাস্তবে কাগজে কলমে ওয়াগনার গ্রুপের কোনো অস্তিত্ব নেই, তবে বিবিসি বলছে এই সংস্থার সাথে অন্তত 10,000 মার্সেনারি কাজ করছেন। এ ধরনের মার্সেনারি বা ভাড়াটে সৈন্যদের সংগঠনের কাগজ কলমে কোনো অস্তিত্ব থাকে না। এক্ষেত্রে রুশ সরকারের অবস্থান হলো, যদি এই মার্সেনারিরা সফল হয় তখন তাদের সাহায্য করা অব্যাহত থাকে, আর যদি তারা ব্যর্থ হয় তাদের সম্পর্ক অস্বীকার করা হয়। ওয়াগনার গ্রুপ প্রথম আলোচনায় আসে 2014 সালে ইউক্রেন যুদ্ধের সময়। এছাড়া সিরিয়া, মোজাম্বিক এবং সুদানেও এই সংস্থার বিভিন্ন তৎপরতার প্রমাণ মেলে। মুশফিকা হাসান, যমুনা নিউজ।
রাশিয়ায় 16 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি পর্যটকবাহী হেলিকপ্টার। এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 9 জনকে, বাকিরা নিখোঁজ। উত্তরাঞ্চলীয় কামচাটকা উপত্যকায় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিমান কর্তৃপক্ষ জানায় 13 যাত্রী ও 3 জন ক্রু নিয়ে যাত্রা শুরু করে MI-8 হেলিকপ্টারটি। ধারণা বিধ্বস্ত হয়ে কুরিল হ্রদে পড়েছে এটি। নিখোঁজ 7 জনের সন্ধানে কাজ করছে প্রায় অর্ধশত উদ্ধারকর্মী। একমাত্র হেলিকপ্টার নিয়ে প্রবেশ করা সম্ভব প্রত্যন্ত এলাকাটিতে, তবে ঘন কুয়াশার কারণে কঠিন হয়ে পড়েছে যাতায়াত। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বিমান সংস্থা ভিতিয়াজ অ্যারোর মালিকানাধীন 37 বছরের পুরনো এই হেলিকপ্টারটি। যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হল ভারতের নতুন স্যাটেলাইট মিশন। বৃহস্পতিবার দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই তথ্য নিশ্চিত করে। জানায়, ক্রায়োজেনিক স্টেজে ত্রুটির কারণে কক্ষপথে বসানো যায়নি উপগ্রহটিকে। মহাকাশ থেকে পৃথিবীকে পর্যবেক্ষণের উদ্দেশ্যে পাঠানো হয় স্যাটেলাইট EOS-3। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর 5:45টার দিকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় GSLV রকেট। মিশন পরিচালনাকারী দলের সদস্যরা জানান, প্রথম ও দ্বিতীয় ধাপে স্বাভাবিকই ছিল রকেটের কার্যক্রম, তবে তৃতীয় ধাপে যাবার পর কারিগরি গোলযোগ দেখা দেয়। চলতি বছর ভারতের দ্বিতীয় মহাকাশযান অভিযান এটি। ঝড়, বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার উদ্দেশ্যে এই স্যাটেলাইটটি পাঠানো হয়েছিল। GSLV F10 is traveling eastward. ভারতের হিমাচল প্রদেশে হওয়া ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে 13 জন, এখনও নিখোঁজ অন্তত 30 ব্যক্তি। স্থানীয় প্রশাসন জানায়, বুধবার দুপুরে কিন্নর এলাকায় হয় ভূমিধস। তাতে একটি বাস, একটি ট্রাক এবং কয়েকটি গাড়ি খাদে গড়িয়ে পড়ে, চাপা পড়ে ধ্বংসস্তূপের নিচে। সিমলার উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী বাসটিতে ছিলেন কমপক্ষে 40 আরোহী। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে। অংশ নিয়েছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের 200 সদস্যের একটি দল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই তৎপরতা অব্যাহত হচ্ছে। গুরুতর আহত 10 আরোহীকে নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রেকর্ড দাবদাহে পুড়ছে ইতালি। সিসিলির দক্ষিণাঞ্চলীয় শহর ফ্লোরিডিয়ায় রেকর্ড 48.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তাপমাত্রা। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে হিট স্ট্রোক সহ গরমজনিত অসুস্থতা। তাপদাহের প্রভাবে সিসিলির পাহাড়ি এলাকায় দাবানল ছড়িয়েছে। এরই মধ্যে পুড়ে গেছে মাইলের পর মাইল পাইন গাছের বন। দাবানল ছড়িয়েছে দেশের আরও কয়েকটি এলাকায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত সার্দিনিয়া অঞ্চল। সিসিলি ও ক্যালব্রিয়ায় 12 ঘন্টায় 3000-এর বেশি অভিযান পরিচালনা করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। তীব্র দাবদাহ চলছে তিউনিশিয়াতে। 49 ডিগ্রিতে পৌঁছেছে দেশটির তাপমাত্রা। গরমের তীব্রতায় দাবানল ছড়িয়েছে বেশ কয়েকটি অঞ্চলে। এদিকে আলজেরিয়ায় আরও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। দেশটির উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 65 জনে। গুরুতর দগ্ধ আরও 12 জন। মৃতদের 28 জনই সেনা সদস্য। মৃতদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেল মাজিজ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কাবিলি অঞ্চলে। সেখানে আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সদস্যদের। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রদেশের হাজার হাজার বাসিন্দাকে। স্কুল, কলেজ, ভবন, হোটেলকে পরিণত করা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। আগুনের তীব্রতা বেড়েছে গ্রিসেও। পেলোপনিজ উপত্যকায় লড়ছে কয়েকশো ফায়ার সার্ভিস কর্মী। দাবানলে বিপর্যস্ত তুরস্ক ও তিউনিশিয়া। গত বেশ কয়েকদিন ধরে দাবানলের হটস্পট হয়ে উঠেছে ভূমধ্যসাগরীয় অঞ্চল। উষ্ণ হাওয়ার তীব্রতা আগুন ছড়িয়েছে আরও বেশি। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।